আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীবৃন্দ, কাছে এবং দূরে যে যেখানে আছো, আশা করি ভালো আছো। তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় পাঠ বিকৃতির কারণ ও প্রকৃতি। এর আগের ক্লাসে পাঠ বিকৃতির যে তিনটি কারণ আছে তার মধ্যে প্রথম কারণটি অর্থাৎ বিভ্রান্তি সম্পর্কে আলোচনা হয়েছিল। আমাদের আজকের আলোচনা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম ভাগে থাকছে পাঠ বিকৃতির যে আরো দুটো কারণ আছে, পরিবর্জন অর্থাৎ অমিশন এবং পরিযোজন অ্যাডিশন, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা। আর তারপরে পাঠ বিকৃতির বিভিন্ন ধরন সম্পর্কে আলোচনা। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করব, বোর্ডে আজকের আলোচনার একটা সারাংশ নির্দেশ করা হয়েছে। এটি দেখে এবং যে রেফারেন্স বইয়ের নাম দেওয়া আছে মোহাম্মদ আব্দুল কাইয়ুমের পাণ্ডুলিপি পাঠ ও পাঠ সমালোচনা গ্রন্থের পৃষ্ঠা নম্বর উল্লেখ করা আছে 69 থেকে 77 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। এই আলোচনাটি যদি ভালো করে পড়ে নাও তাহলেই উত্তরটি সঠিক হবে। এখানে এলোমেলো কথা বলার কোনো সুযোগ নেই, অর্থহীন বাক্য দিয়ে পৃষ্ঠা ভরানো যাবে না। বোর্ডের নির্দেশিকা অনুযায়ী উত্তরটি করতে হবে। আর পাঠ বিকৃতির যেসব কারণ এবং ধরন সম্পর্কে এখানে আলোচনা হচ্ছে, এই প্রতিটি পয়েন্ট কিন্তু টিকা হিসেবে চলে আসে। অতএব আজকের আলোচনাটা বড় প্রশ্নের জন্য তো বটেই, টিকার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন তাহলে তোমরা প্রথমে লক্ষ্য করো বোর্ডের লেখাটি, তারপরে আমি মূল আলোচনায় আসব। প্রথমেই আসা যাক পরিবর্জন সম্পর্কে আলোচনায়। পরিবর্জন দুইভাবে ঘটে থাকে। একটা হচ্ছে সমচ্যুতি। একই শব্দ বা শব্দ সমষ্টি যোগে চরণের শুরু বা শেষ হলে তার যে কোনো একটি বিচ্যুতি ঘটলে তাকে সমচ্যুতি বলে। আদর্শ পুঁথির পাঠে একই শব্দ বা শব্দ সমষ্টি যোগে দুটি চরণের শুরু বা শেষ হলে লিপিকরের ভুলে প্রতিলিপিতে যে কোনো একটির পরিবর্জন ঘটতে পারে। এই পরিবর্জন আবার দুটো ভাগে বিভক্ত। এই পরিবর্জনের ক্ষেত্রে শব্দ বা শব্দ সমষ্টির অভিন্নতা যদি চরণের শুরুতে হয় তাহলে তাকে হোমো এরাক্টা বলে, আর চরণের শেষে হলে হোমো এটেলিউটা বলে। হ্যাপ্লোগ্রাফি বা সমচ্যুতির একটি উদাহরণ জ্ঞানসাগরের পাণ্ডুলিপিতে আছে। এখানে কয়েকটি চরণ আমি পড়ছি। ভাবক ভাবনী হয়ে ত্রিজগতে জানি, এই সে যুগল ভাব জানে যোগ জানি। ভাবক ভাবিনী নাম ভুলিয়ে যুগল, যুগ হইলে সিদ্ধি কর্ম হয় এ সকল। এখানে দেখা যাচ্ছে এই চরণের আরম্ভে একই শব্দ ব্যবহৃত হয়েছে, ভাবক ভাবিনী। এই আরম্ভ এক হওয়ার ফলে লিপিকরের ভুলে যে কোনো এক জোড়া চরণ বাদ পড়ে যেতে পারে। এছাড়া আরেক ধরনের বিচ্যুতি বা পরিবর্জন আছে, যেটাকে বলে সাধারণ বিচ্যুতি। লিপিকরের অসাবধানতায় প্রতিলিপিতে নানা রকমের পরিবর্জন ঘটে। সে পরিবর্জন বর্ণের, শব্দের, চরণের, স্তবকের, কখনো পৃষ্ঠার। অসাবধানতাবশত যে কোনো রকমের বিচ্যুতি বা বর্জনকে লিপোগ্রাফি বা লিপিচ্যুতি নামে অভিহিত করা হয়। শুধু যে অসাবধানতাবশতই পাঠ বিকৃতি বা বর্জিত হয় তা নয়, লিপিকর স্বেচ্ছায় অনেক সময় পাঠের অংশবিশেষ বাদ দিয়ে থাকেন।
তার পেছনে অনেক ক্ষেত্রে আলস্য বা ফাঁকি দেবার প্রবণতা দায়ী। এরপরে আলোচনায় যাচ্ছি পরিযোজন। পরিযোজন নানা ধরনের হয়ে থাকে। পরিযোজন বলতে আসলে সংযোজনকে বোঝায়। এখানে প্রথমেই বলা হচ্ছে নিকটবর্তী বর্ণ, শব্দ বা চরণের পুনরাবৃত্তি বা দ্বিলিখন। প্রতিলিপিতে মাঝে মাঝে লিপিকর কর্তৃক একই বর্ণ, শব্দ বা চরণ ভুলক্রমে দুবার অনুলিখিত হতে পারে, এটিকে বলা হচ্ছে দ্বিলিখন। যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে আছে, একবার করদেব আম্হার সমান, তোমার সমান, তোমার সমময়ে রাধা চন্দ্রা বলি। এখানে তোমার সম কথাটি দুইবার লেখা হয়েছে, এটা দ্বিলিখনের নিদর্শন। এরপরে আছে তোলা পাঠের ভ্রান্তিকর সংযোজন। সাধারণত লিপিকর বা অন্য কোনো সংশোধক পাঠ সংশোধনের উদ্দেশ্যে দুই চরণের মধ্যে পরিবর্জিত অথবা শুদ্ধ পাঠ লিখে থাকে। এর ফলে এই তোলা পাঠ বা অতিযোজনা ঘটে থাকে। পরবর্তী লিপিকর প্রতিলিপির অনুলিখনকালে এই অতিযোজনা যথার্থ অনুধাবন করতে না পারলে সংযোজিত অংশ যথাস্থানের পরিবর্তে অন্যত্র সন্নিবেশিত হতে পারে। এভাবেও পাঠ বিকৃতি ঘটে থাকে। এরপরে আসছে বিভিন্ন পাঠের রদবদল বা গ্রহণ বর্জনজাত মিশ্র পাঠ। লিপিকর একাধিক আদর্শ পুঁথি দেখে অনুলিখনে নিজের খেয়াল খুশি মতো পাঠ নির্বাচন করে থাকেন। ফলে তার অনুলিখিত পাঠ হয় বিভিন্ন পাঠের মিশ্রিত পাঠ। প্রতিটি প্রতিলিপি মূল পুঁথি থেকে বিভিন্ন লিপি পরম্পরার ধারায় কোনো না কোনোটির সঙ্গে অন্তর্ভুক্ত। এই মিশ্র পাঠে একাধিক ধারার মিশ্রণ ঘটে থাকে। মিশ্র পাঠে বিভিন্ন পাঠের রদবদল বা গ্রহণ বর্জন সম্পূর্ণরূপে লিপিকরের ইচ্ছা, অভিরুচি বা খেয়াল খুশি অনুযায়ী ঘটে থাকে, ফলে পাঠ বিকৃতি ঘটে। এরপরে প্রক্ষেপ বা লিপিকরের সংযোজনজাত বিকৃতি। পুঁথির লিপিকর অনেক সময় মূল পাঠের বক্তব্যে সন্তুষ্ট না হলে অতিরিক্ত ব্যাখ্যামূলক কিছু অংশ সংযোজন করে থাকে। এই সংযোজনের ফলে শুধু পাঠ বিকৃতি ঘটে না, তথ্য প্রমাদের সৃষ্টি হয়, একে বলে প্রক্ষিপ্ত পাঠ। পাঠ বিকৃতি দুই শ্রেণীতে বিভক্ত: অনিচ্ছাকৃত পাঠ বিকৃতি আর স্বেচ্ছাকৃত পাঠ বিকৃতি। অনিচ্ছাকৃত পাঠ বিকৃতির মধ্যে পড়ে বর্ণ বিকৃতি। আদর্শ পুঁথির বর্ণ বা অক্ষরের লিপিগত সাদৃশ্যে বিভ্রান্ত হয়ে লিপিকর প্রায় এক বর্ণের স্থলে অন্য বর্ণ লিখে ফেলে। যেমন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে এ জাতীয় ভুলের নিদর্শন অনেক রয়েছে। যেমন গরল স্থলে খরল, বদরী স্থলে বদধি, ভিতর স্থলে ভিখর ইত্যাদি। বর্ণচ্যুতি। বর্ণ, অক্ষর বা স্বরচিহ্নের বিচ্যুতির উদাহরণ যে কোনো প্রতিলিপিতে লক্ষ্য করা যায়। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে এরকম ভুলের উদাহরণ আছে। না ছুইল স্বামী স্থলে না ছয়ল স্বামী, তাম্বুলখণ্ড পদ 19। কালিনী নৈ তীরে স্থলে কালী নৈ তীরে, বংশীখণ্ড পদ নম্বর 41। এগুলোতে বর্ণচ্যুতি ঘটেছে। বর্ণ বা অক্ষরের স্থান বিপর্যয় ঘটে থাকে। প্রাচীন প্রতিলিপিতে বর্ণ বা অক্ষরের স্থান বিপর্যয় অতি সাধারণ পাঠ বিকৃতি। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে দানঘাট স্থলে ঘাট দান, ত্যাজমোর সঙ্গ স্থলে ত্যাজ সঙ্গ মোর, বিসরিল স্থলে বিরসিল ইত্যাদি ভুল দেখা গিয়েছে। এরপরে আসছে বর্ণাগম বা বর্ণ সংযোজন। লিপিকরের অজ্ঞাতসারে প্রতিলিপিতে মাঝে মাঝে অক্ষর বা পদের মাঝখানে নতুন বর্ণের আগমন ঘটে। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিতে একতালি স্থলে একাতালি, নৌকাখণ্ড পদ নম্বর 14, বিচার স্থলে বিবাচার দান, দানখণ্ড পদ 46। এখানে বর্ণ সংযোজন ঘটে গেছে। এরপরে শব্দ বিকৃতি। একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের আপাত সাদৃশ্যের কারণেও প্রতিলিপিতে শব্দ বিকৃতি ঘটে থাকে।
শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিতে এরকম শব্দ বিকৃতির বহু উদাহরণ লক্ষ্য করা যায়। যেমন হেনরূপ স্থলে হেমরূপ, দানখণ্ড পদ 32, ভাগের স্থলে আগে বস্ত্রহরণ খণ্ড পদ 12, লেখে স্থলে দেখে বংশীখণ্ড 30 নম্বর পদ। এভাবে বিভিন্ন পাণ্ডুলিপিতেই এই জাতীয় ভুল লক্ষ্য করা যায়। এরপরে আসছে সমুচ্যুতি। একই শব্দ বা শব্দ সমষ্টি যোগে চরণের শুরু বা শেষ হলে তার যে কোনো একটির বিচ্যুতি লিপিকরের অজ্ঞাতসারেও ঘটে থাকতে পারে। আব্দুল হাকিমের নূর নামা কাব্যের একটি পাঠ ছিল, আবের নিকটে নবী চলিল সপ্ত, আবের নিকটে গিয়া নবী গুণধাম। একটি প্রতিলিপিতে সমুচ্যুতির ফলে প্রথম চরণটি বর্জিত হয়ে গেছে। এছাড়া আছে দ্বিলিখন। বর্ণ শব্দ বা চরণের দ্বিলিখন বা লিটোগ্রাফি প্রাচীন প্রতিলিপিতে প্রায় লক্ষ্য করা যায়। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে আইহন স্থলে আইহহম, দানখণ্ড পদ 35, আনচানের স্থলে আনচাচানে ইত্যাদি দেখা গিয়েছে। এরপরে আসা যাক বর্ণ শব্দ বা চরণের পরিবর্জন সম্পর্কে। প্রতিলিপিতে লিপিকরের অজ্ঞাতসারে অনেক সময় বর্ণ শব্দ বা চরণের পরিবর্জন ঘটে থাকে। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিতে প্রথম লিপিকরের হাতে এ জাতীয় ভুলের সংখ্যা প্রচুর। পরবর্তী সংশোধক পুঁথি সংশোধনকালে অধিকাংশ পরিবর্তিত বর্ণ শব্দ বা অক্ষর উদ্ধার করতে সক্ষম হন। স্বেচ্ছাকৃত বা প্রায় স্বেচ্ছাকৃত পাঠ বিকৃতি। প্রতিলিপিতে মাঝে মাঝে এমন পাঠ বিকৃতি লক্ষ্য করা যায় যেগুলো লিপিকরের ঠিক অজ্ঞাতসারে বা অনিচ্ছায় ঘটেছে বলে মনে হয় না। সেসব পাঠ বিকৃতির জন্য লিপিকরকে অনেকাংশে দায়ী করা হয়। অসতর্কতা বা অমনোযোগিতা, আলস্য, ফাঁকি দেওয়ার প্রবণতা, অহেতুক বিদ্যা বা বুদ্ধি প্রদর্শন ইত্যাদি কারণে প্রতিলিপিতে যে প্রমাদ ঘটে তাকে লিপিকরের স্বেচ্ছাকৃত বা প্রায় ইচ্ছাকৃত পাঠ বিকৃতি বলা হয়। এই ধরনের ভুলগুলো হচ্ছে এক, উচ্চারণগত বিভ্রান্তি। লিপিকর যখন শ্রুতিলিপি লেখে তখন উচ্চারণ বিভ্রান্তিতে বর্ণাশুদ্ধি ঘটে। এ জাতীয় প্রমাদকে লিপিকরের শ্রুতিগত ত্রুটি বলা যায় না, কারণ উচ্চারণ সাদৃশ্যে বিভ্রান্ত হয়েই একটি শব্দের স্থলে অন্য শব্দ লিখে ফেলে, যদিও শব্দ দুটির মধ্যে হয়তো বানানগত কোনো মিল নেই। যেমন কবি আব্দুল হাকিমের লালমতি শৈফুলমূলক কাব্যে একটি পাঠ ছিল এরকম, আঞ্চলে ফুলের তেল লইয়া রমণী, স্নান করাইতে চাহে আপনা নন্দিনী। একটি প্রতিলিপিতে ফুলের তেলের স্থলে চুলের তেল পাওয়া যায়। সম্ভবত ফুলের এবং চুলের উচ্চারণ সাদৃশ্যে এই পাঠ বিকৃতি ঘটেছে। আবার রুচি বিকৃতি। লিপিকরের রুচি বিকৃতির কারণেও পুঁথির পাঠের বিকৃতি ঘটে থাকে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংরক্ষিত সতী ময়না লোরু চন্দ্রানীর একটি পুঁথিতে পাঠ লক্ষ্য করা যায়, চন্দ্রানীরে ডাকু তথা আসিয়া বসু, মধ্যেতে শুইয়া দোষ গুণ বিচারু। কিন্তু এর মূল পাঠ ছিল, চন্দ্রানীরে ডাকু তথা আসিয়া বসু, মধ্যস্থ হইয়া দোষ গুণ বিচারু। এরূপ পাঠ বিকৃতির আরো অনেক উদাহরণ আছে। এছাড়া শব্দ বা শব্দাংশের স্থান বিপর্যয়। লিপিকরের অজ্ঞাতসারে মাঝে মাঝে শব্দ বা শব্দাংশের স্থান বিপর্যয় ঘটে থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে লিপিকরের অসতর্কতা বা অমনোযোগিতার কারণেও এ ধরনের ভ্রান্তি ঘটে থাকে। এরপরে চরণ বা চরণ সমষ্টির স্থান বিপর্যয়। লিপিকরের অসতর্কতা বা অমনোযোগিতার কারণে প্রতিলিপিতে চরণ বা চরণ সমষ্টির স্থান বিপর্যয় ঘটে থাকতে পারে। এছাড়াও ব্যাকরণগত বা ভাষাগত ত্রুটিজনিত পাঠ বিকৃতি। লিপিকরের অজ্ঞতায় প্রতিলিপিতে ব্যাকরণগত বা ভাষাগত ত্রুটি ঘটে থাকে।
প্রাচীন ভাষা সম্পর্কে ধারণার অভাবে লিপিকর প্রাচীন ভাষারীতির পরিবর্তে নতুন রীতি লিখে ফেলতে পারে। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিতে দেখা যায় জানস্থলে যান, যাব স্থলে যাব ইত্যাদি হয়ে গেছে। এরপরে আরেকটি পাঠ বিকৃতি আছে সমার্থক, বিপরীতার্থক বা সমুচ্চারিত শব্দ প্রয়োগে পাঠ বিকৃতি। প্রাচীন পাণ্ডুলিপিতে সমার্থক, বিপরীতার্থক বা সমুচ্চারিত শব্দের প্রয়োগ একটি সাধারণ পাঠ বিকৃতি। বৃক্ষস্থলে তরু, বহ্নিস্থলে অগ্নি, গুরুস্থলে শিষ্য, অন্তরস্থলে বাহির ইত্যাদি এই জাতীয় পাণ্ডুলিপিতে ঘটে থাকে। এরপরের বিকৃতিকে বলা হচ্ছে শব্দের সংশ্লেষ বা বিশ্লেষজাত। আদর্শ পুঁথির টানালিপি পাঠ লিপিকর যদি অনুধাবন করতে ব্যর্থ হন, সেক্ষেত্রেও শব্দের সংশ্লেষ বা বিশ্লেষজাত পাঠ বিকৃতি ঘটে যেতে পারে। এছাড়া আপাত অপ্রয়োজনীয় শব্দের বর্জন। পাণ্ডুলিপি অনুলিখনকালে লিপিকরেরা প্রায় উপসর্গ, অনুসর্গ, অব্যয় ইত্যাদি অপ্রয়োজনীয় মনে করে বাদ দিয়ে থাকেন। এই, কি, সে, তবে, আর, কিনা, অতি, এবে, যদি, নিশ্চয় ইত্যাদি উপসর্গ, অনুসর্গ বা অব্যয় প্রাচীন প্রতিলিপিতে পরিবর্জিত হতে দেখা যায়। এসব শব্দ পরিবর্জনের ফলে পাঠের অর্থ বিকৃতি তো হয়ই, মাঝে মাঝে ছন্দপতনও ঘটে যায়। এরপরে আছে অপস্মৃতি বা ফলস রিকালেকশন জাত ভুল। পুঁথি লেখার সময় প্রসঙ্গক্রমে লিপিকরের অন্য কোনো কথা মনে পড়ায় বেখেয়ালে সেটি প্রতিলিপিতে মাঝে মাঝে লিখে ফেলতে পারেন। এভাবেও পাঠ বিকৃতি ঘটে থাকে। আরেকটি আছে পার্শ্বসীমায় লেখা টিকা, শব্দার্থ ইত্যাদির সংযোজন। পার্শ্বসীমায় লেখা টিকা, শব্দার্থ বা অন্য কোনো মন্তব্য অনেক সময় লিপিকরের ভুলে মূল পাঠের অন্তর্ভুক্ত হয়ে যায়। এভাবেও পাঠ বিকৃতি ঘটে। অসাবধানতাবশত ভুল সংশোধন প্রয়াসে পাঠ বিকৃতি। একটি অনাচার যেমন আরেকটি অনাচারের জন্ম দেয়, ঠিক তেমনি পাঠ বিকৃতির ক্ষেত্রে একটি প্রমাদ আরেকটি প্রমাদের পথ প্রদর্শক। চরণে একটি পাঠ বিকৃতি ঘটার পর পাঠ বিকৃতির সংখ্যা বিভিন্ন প্রতিলিপিতে যেভাবে ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, তার পরিচয় হরিবংশের একটি প্রতিলিপিতে লক্ষ্য করা যায়। হরিবংশের একটি পাঠ ছিল রাধিকা সুন্দরী তবে হইলা বিকল, ধারা বরিশনের পরে নয়নের জল। এখানে বিভিন্ন পুঁথিতে এসেছে, একটি পুঁথিতে আছে শ্রাবণের বৃষ্টি পড়ে চক্ষুর জল, আরেকটি পুঁথিতে আছে রাধা বরিশনে পড়ে নয়নের জল, আরেকটি পুঁথিতে রাধার শরীরে পড়ে নয়নের জল, চতুর্থ পুঁথিতে আছে রাধার চিন্তায় পড়ে নয়নের জল। তাহলে আলোচ্য চরণটির এরূপ বহু বিচিত্র পাঠান্তরের কার্যকারণ নির্দেশ করতে গিয়ে হরিবংশের সম্পাদক সতীশচন্দ্র রায় লিখেছেন, লিপিকরের ভ্রমে ধারার বর্ষণে পাঠের ধারার শব্দটি রাধার রূপে পরিণত হইলে রাধার বর্ষণে পাঠ অর্থশূন্য বলিয়া পরে উহা রাধার শরীরে বা রাধার চিন্তায় পরিবর্তিত হইতে পারে। সেরূপ পাঠেও অর্থের বৈচিত্র্য না থাকায় পরে উহা সম্পূর্ণ স্বাধীন শ্রাবণের বৃষ্টি ইত্যাদি পাঠেও পরিবর্তিত হওয়া বিচিত্র নহে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোকপাত করলাম, পাঠ বিকৃতির কারণ এবং প্রকৃতি বা ধরন সম্পর্কে, এখানে ছোট ছোট অনেক টিকার মধ্যে এই প্রশ্নটি চলে আসতে পারে। তাহলে তোমরা যখন পড়বে দুটো বিষয় মাথায় রেখে পড়বে, যে বড় প্রশ্ন হিসেবে যেমন পড়বে তেমনি এগুলো
টিকা হিসেবে এলেও যেন লিখতে পারো, সেভাবে অতি সতর্কতার সঙ্গে আলাদা একটি নোট করে নেবে। যতগুলো সংক্ষিপ্ত পয়েন্ট আছে সেগুলো যেন টিকা হিসেবে এলে তোমরা লিখতে পারো। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার নতুন একটি টপিক নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সবাই ভালো থেকো, কল্যাণে থেকো, আমার জন্য দোয়া রেখো। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।